স্ক্রিনের উপরে যে প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু এমটিএস এবং হাওলদার পরীক্ষার প্রশ্নপত্র। গত বছর 2024 সালে 1 অক্টোবর 2024 কিন্তু এই প্রশ্নপত্রটি পরীক্ষা হয়েছিল। তো এটা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের জন্য সলভ করছি, যারা 2025-এর এমটিএস এবং হাবিলদার পরীক্ষাটা দেবে। তো 2024-এর পরীক্ষা আর কয়েকটা দিন, কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। তাই তোমাদের জন্য এই প্রশ্নপত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এখান থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসে। এটা কিন্তু ফার্স্ট সেশনের প্রশ্ন। দেখো, ফার্স্ট সেকেন্ড এবং সেকেন্ড সেশন মিলে দুপুর 12টা, 12:30 থেকে আরম্ভ হয়েছিল, 2:30 পর্যন্ত কিন্তু চলেছিল। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে ফার্স্ট সেশনের যেটা পড়েছিল সেটাই কিন্তু আমরা দেখব। তোমরা অবশ্যই জানো ইতিমধ্যেই যে ফার্স্ট সেশনে পড়ে অঙ্ক এবং রিজনিং। তো অঙ্কর প্রশ্ন 20টা প্রশ্ন থাকে এবং রিজনিং 20টি প্রশ্ন। আজকের এই প্রশ্নপত্র থেকে আমরা সে দুটো প্রশ্ন কিন্তু সমাধান করব। এমটিএস পরীক্ষা এবং হাবিলদারের জন্য এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু প্রতিদিনই সলভ পাবে। প্রত্যেক দিন তোমরা কিন্তু সন্ধ্যা 6:30 করে একটা করে ক্লাস এই এমটিএসের জন্য পাবে। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। যতদিন না এমটিএস পরীক্ষা হয় ততদিন কিন্তু এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে কীরকম টাইপের প্রশ্ন হবে সেটা কিন্তু তোমাদের জন্য দেখানো হবে। অঙ্ক এবং রিজনিংয়ের গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো যদি তুমি করতে চাও তাহলে সরাসরি যোগাযোগ করো 85 39 82 506 এই নাম্বারে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু ফোন করতে পারো এই নাম্বারে 85 39 82 506 এই নাম্বারে। ফোন করলে সরাসরি তুমি আর এডুকেশন স্কুলের সাথে কথা বলো এবং এতে কিভাবে তুমি সব অঙ্ক দেখার সাথে সাথে করতে পারবে, রিজনিং করতে পারবে, বা কেমন ধরনের অঙ্ক পড়ে কেমন ধরনের রিজনিং পড়ে তুমি কিন্তু এখান থেকে সাহায্য পাবে। ফার্স্ট সেশন পাস করলে তবেই কিন্তু সেকেন্ড সেশনে যেতে পারবে। তো দেখো, চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নিই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2024-এর প্রশ্নপত্র এটি। চলো আমরা প্রথম প্রশ্ন কী আছে দেখে নিই। একের দাগের অঙ্ক আছে। দেখো, যদি একটি নলাকার পাইপের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 44,000 সেমি স্কোয়ার এবং ব্যাস 5 সেমি হয় তাহলে এর দৈর্ঘ্য নির্ণয় করো। এরকম অঙ্ক থাকলে তুমি কী করবে? দেখো, পাইপের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে, তাই এর সূত্র হয়ে যাবে 2πr/h। ঠিক আছে, 2πr/h। সেখানে এইচটা হচ্ছে এর দৈর্ঘ্য। ওকে, তাহলে তুমি এখান থেকে তোমরা কীভাবে নির্ণয় করবে? দেখো, খুব সহজে নির্ণয় করবে। এইচের মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে 2πr/h = 44,000, এটাই তুমি এখান থেকে আসবে। তাই তুমি এখানে এটা সহজভাবে এরমভাবে করবে, 44,000টা ওপরে দেবে, বাই 2 ইন্টু পাই মানে কত, 22/7। ওকে, ইন্টু 5/2, অর্থাৎ আর এর মান হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ, তাই ব্যাস আছে এখানে 5, তাই এখানে 5/2 দ্বারা গুণ করে দেবে। এবার তুমি এখান থেকে নির্ণয় করবে, করলে যে ক্যালকুলেশনটা আসবে সেটাই কিন্তু এইচের মান হবে। এবার দেখো, আমরা এটাকে কাটবো। কিভাবে কাটবো? দেখো, এই 2 আর এই 22 কাটলে হয়ে যাবে 11, আর এই 11 আর এই 44 কাটলে হয়ে যাবে 4। 4 11 44, তার পিছনে 3টি শূন্য। 4,000-কে 5 দিয়ে কাটলে কত হবে? 5 8 40, আর এই 2 শূন্য বসে যায়। তারপরে এই 800-কে 2 দিয়ে কাটলে কত হবে? 4 দিন 8, 400 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি 400, আর এই যে 7টা নিচে থাকছে না, এই 7টা আমরা উপরে গুণ করে দিতে পারি। ঠিক আছে, তো তাই 7টা আমরা এখানে আর দিচ্ছি না। তাহলে এখানে 400 আর 7 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 2800। 2800 এত সেমি। ঠিক আছে, তো এত সেমি। এখন 2800 সেমি সমান, এখানে তোমার আছে সেমি এককে, আর এখানে বলেছে মিটার এককে। উত্তর দেখো মিটার এককে আছে। তাই তুমি এটাকে কি করবে? সেমির থেকে 2800 সেমি সমান 28 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে গয়ের দেখা হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই একের দাগের অঙ্কটা করা যায়। দুয়ের দাগের অঙ্ক দেখো, এখানে দুয়ের দাগের প্রশ্ন আছে। দেখো, এ সলিড সিলিন্ডার উইথ এ হাইট অফ 8 ইউনিটস অ্যান্ড রেডিয়াস 3.5 ইউনিটস is to be covered with the paper sheet. If the cost of the paper sheet is 40 rupees per 5 square units, the cost of coverage the cylinder is। তো এখানে তোমরা এটাকে কিভাবে সমাধান করবে? অঙ্কটা তুমি আশা করি বুঝতে পেরেছো। বাংলায় এই প্রশ্নটা হচ্ছে যে একটা সলিড সিলিন্ডার মানে একটা সম্পূর্ণ সিলিন্ডারটা তোমার উচ্চতা 8 ইউনিটস অর্থাৎ 8 একক, এবং 3.5 হচ্ছে তার ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। আর ওই ওই সিলিন্ডারটা, ফুল সিলিন্ডারটা কভারেজ করতে 40 টাকা পার 5 ইউনিটস দাম 40 টাকা হিসাবে তোমাকে ওটাকে কভার করতে কতটা টাকা খরচ করতে হবে। ওকে, তা তোমার এটা নির্ণয় করতে হবে। তাহলে তুমি কি করবে? প্রথমে একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে সিলিন্ডারটা লম্বা, কিন্তু দুই সাইডের মানে নিচে দিয়ে আর ওপর দিয়ে কিন্তু গোল। তাহলে ওপর নিচে যেহেতু গোল, তাই বৃত্তের ক্ষেত্রফল দেবো। সেখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? আর এস, পাই আর স্কোয়ার। ঠিক আছে,
যেহেতু দুই মুখ আছে, দুই মুখ গোল, তাই ওটাকে দেবো 2πr²। আর এই দিকে সোজাসুজি সিলিন্ডারের ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি 2πr/h। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু সম্পূর্ণ সমাধান করব এই সূত্রের মাধ্যমে। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল যোগ দুই সাইডের বৃত্তের ক্ষেত্রফল যোগ করে তাকে 5 এককের দাম 40 টাকা, এই হিসাবে কিন্তু আমরা তাকে গুণ করে দেবো ক্ষেত্রফলকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান দেখো একদম সহজে আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি। 2πr/h যোগ 2πr², এটা কিন্তু সূত্র। এবারে এখান থেকে আমরা কি করব, 2π, এখানে দেখো এখানে 2πr আছে, এখানে 2πr² আছে, তাহলে আমি এখান থেকে 2πrটা কমন নেব, আর এইচ প্লাস আর একটা আর আছে সেটা রেখে দেবো। এটাকে আমরা কি করব, গুণ করব কত দিয়ে, এই মানে 40 টাকা 5 ইউনিটস দাম, তাহলে 1 ইউনিটস দাম কত, 8 টাকা, মানে 40/5, তাহলে 8 টাকা হয়ে যাবে। তাহলে এখানে আমরা 8 দিয়ে প্লেন গুণ করে দেবো, ব্যাস আমার অঙ্ক শেষ। এবার আমরা শুধু বসিয়ে দেবো মানগুলো। মান কত আছে, এখানে 2 আছে, 2 দিলাম। পায়ের মান কত, 22/7 দিলাম, ভালো করে বুঝবে। ইন্টু আর কত, আর দেখো ব্যাসার্ধ, এখানে এই যে আছে আর ব্যাসার্ধ, এই যে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে 3.5, তাহলে এখানে আমরা 3.5 দিলাম। ঠিক আছে, এবারে এইচ প্লাস আর, ভালো করে বুঝবে, এইচ প্লাস আর, এইচ কত, এইচ এখানে 8 প্লাস আর কত, আর 3.5, ওকে, ইন্টু 8। ওকে, সবাই বুঝতে পেরেছো। আটটা কিন্তু এই 40 টাকা খরচ হয়েছে 5 ইউনিটের জন্য, তাই 1 ইউনিটের জন্য 8 টাকা। তাহলে এতগুলো ইউনিটের জন্য কত করে হবে, কত হবে সেটা আমরা কিন্তু বের করবো। এবার এখান থেকে তুমি সরাসরি কাটাকুটি করো, এখানে 5 7 35, মানে 0.5 চলে আসে। ঠিক আছে তো, আর এখানে দেখো 8 আর 3 11, 11.5। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কি করে ক্যালকুলেশন করবে, এখানে তোমার এই 5 দিন ও 10, এই দুইকে যদি তুমি 0.5 গুণ করো তাহলে 10 হয়, 10-এর থেকে 0টা কাটা যায় 1 হয়, তা 22 গুণ এখানে কত, 8 আর 3 11, 11.5, আর এখানে দেখো এখানে ইন্টু 8। তুমি যদি এটাকে ফুল গুণ করো তাহলে তোমার উত্তর হয়ে যাবে কিন্তু 20/24, অর্থাৎ গয়ের দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। চলো আমরা 3-এর দাগের প্রশ্ন দেখি। 3-এর দাগের প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই পেপারটা, সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট এটা। দেখবো আমরা 3-এর দাগের এই প্রশ্নটা, 30 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে একটি পরীক্ষায় অংশ নিয়েছিল, 12 জন শিক্ষার্থীর গড় নম্বর 80, বাকিদের 70, ক্লাসের গড় স্কোর কত। তাহলে আমরা যদি 30 জন ছাত্র, তাহলে এখানে আমার 12 জন শিক্ষার্থীর গড় নম্বর 80, তাহলে মোট নম্বর কত, 8×12 = 96, 960। ওকে, দেখো ইংরেজি প্রশ্ন আমরা বাংলায় রূপান্তরিত করেছি, তাই কিন্তু এখানে বাংলা এই যে নাম্বারগুলো কিন্তু বাংলায় এসছে। ঠিক আছে, তোমরা ওটা ইংরেজি থাকবে, ইংরেজিতেই করবে। এবারে এখানে 12 জন শিক্ষার্থী তো চলে গেল, এবার তাহলে 30 জনতে 12 জন চলে গেলে থাকে 18 জন, তাদের গড় নম্বর কত বলেছে, 70 করে। তাহলে 18 জনের গড় নম্বর 70 করে হলে তোমার মোট কত, তো 7-18 কত, 27 56, 6 হাতে 5, 7 1 7 8 5 12, 7-18 126, তার সঙ্গে এই শূন্যটা বসে গেল। তাহলে এখান থেকে আমরা এই দুটো যদি যোগ করে আমরা কি করব, এখান থেকে এই দুটো যোগ করে আমরা 30 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের মোট গড় কত সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এখানে আমরা পাচ্ছি 0 করতে 0, আর এখানে 6 6 12 2 হাতে 1, আর 2 আর 1 3, 3 আর 9 12 2 হাতে 1, 1 আর 1 2। ঠিক আছে, আর এই 30টা নিচে বসিয়ে দিলাম। এবার যদি আমরা এটা কাটাকুটি করি তাহলে আমরা পেয়ে যাব কি, এই 3 আর এই যদি এটা কাটিয়ে এই 0 0 কেটে দিলাম, আর 3 7 21 আর 1 22, তাহলে 3 4 12 74 টাকা। তো দেখো এখানে সঠিক উত্তর হবে 74 টাকা, কত দাগ হবে সঠিক উত্তর। এভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। এবার আমরা 4-এর দাগের প্রশ্ন দেখব। 4 বছরের জন্য 4% বার্ষিক সুদের হারে ধার করা 2500 টাকার সরল সুদের হার কত। তার মানে সরল সুদটা কত সেটাই তোমাকে নির্ণয় করতে হবে। তো কিছু না, তুমি এই 4কে 4 দিয়ে গুণ করো 16, 16/100, একে 2500কে তুমি 16/100 দিয়ে গুণ করো, তাহলে তোমার হয়ে যাবে 16/100। ব্যাস, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, তাহলে 8 25 200, 16 25 400, তা 400 টাকা এর সঠিক উত্তর। ঠিক
ঠিক আছে, এই অঙ্কগুলো এরমভাবে করতে হয়। চলো আমরা 5 দাগের প্রশ্ন দেখি। তোমরা এবার 5 দাগের প্রশ্ন দেখবে। প্রদত্ত গ্রাফাইট অধ্যয়ন করুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। গ্রাফটির 4টি কোম্পানির 3টি পণ্য দেওয়া আছে, পি কিউ আর এর বিক্রয় দেখায় এ বি সি এবং ডি। তাহলে এখানে তোমার প্রশ্ন কি বলেছে দেখো, আর এর মোট বিক্রয় পি এর মোট বিক্রয়ের কত শতাংশ বেশি। ঠিক আছে, আর এর মোট বিক্রয় পি এর মোট বিক্রয়ের কত শতাংশ বেশি। এখানে তোমার গ্রাফটা ঠিক করে দিয়েছে দেখো, একদম সুন্দর করে কিন্তু একটা গ্রাফ দিয়েছে। এখানে দেখো কালো নির্ণয় করেছে আর এর মান, এখানে লাল নির্ণয় করেছে কিউ এর মান, আর এখানে নীল নির্ণয় করেছে কিন্তু পি এর মান। তো গ্রাফটা কিন্তু ভালো করে দিয়ে দিয়েছে। গ্রাফের এখানে দেখো তোমাকে এখানে যেহেতু বলেছে আর এর মোট বিক্রয় পি এর মোট বিক্রয়ের কত শতাংশ, তাই আর আর পির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। প্রথমে আর দেখো কালো আছে, তাই আর নির্ণয় করো, আরগুলোর যোগফল নির্ণয় করো। এখানে 8 আর এখানে 8 16, 16 আর 8 24, 24 আর 9 33। তাহলে আর কিন্তু পাচ্ছে কত, 33। এবার আমরা পি এর মান দেখব। পি নীল আছে, পি এর মানগুলো দেখব। পি নীল আছে, তাহলে এখানে 7, 7 আর 6 13, 13 আর 5 18, 18 আর 8 26। তাহলে আমরা এই 26 থেকে কি 33 থেকে এই 26 বিয়োগ করে দেবো। এটা কিন্তু এটা পি এর মান আর এটা কিন্তু আর এর মান। ওকে, তাহলে 33 থেকে 26 বিয়োগ করলে কত হয়, 7। এখন এখানে তোমার প্রশ্ন বলেছে আর এর মোট বিক্রয় পি এর মোট বিক্রয়ের কত শতাংশ বেশি। তাহলে এখানে কত, 7। ঠিক আছে, আর কিন্তু 7 বেশি করছে। এখন তোমাকে শতকরা শতাংশে বেশি কত সেটাই তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে তুমি এটাকে কি করবে, তোমার এটা এই 7/26 করবে, মানে 26-এ বেশি 7, 1-এ বেশি কত আর 100-এ বেশি কত, তো এই 100টা এখানে গুণ করে দেবে। ওকে, তাহলে তোমার হয়ে যাবে উত্তর 700/26। আর তুমি যদি এবার এটাকে ক্যালকুলেশন করো তাহলে তোমার বেরাবে 26.92। তাই তুমি 9 পর্যন্ত নিতে পারো। ওকে, তা এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কয়ের দাগ। এই যে এই 1 নম্বর এর দাগটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, 26.9 কয়ের দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এবার আমরা পরের প্রশ্নটা চলে যাবো। এই প্রশ্নটা হচ্ছে 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে যেটা লেখা আছে তোমরা বুঝতে পারছো না। এখানে বলতে চাইছে যে কোনো এক ব্যক্তি একটা দ্রব্য বিক্রয় করে 15% লাভ করে, কোনো একটা জিনিস বিক্রি করে 15% লাভ করে। সে যদি 18 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে সে 18% লাভ করতো। তাহলে এর ক্রয় মূল্য কত, মানে ওই জিনিসটার ক্রয় মূল্য কত। তাহলে এখানে 15% লাভ করতো আর এখানে বলছে 18% লাভ করতো। সেখানে দুটোতে পার্থক্য কত, 3% বেশি লাভ করতো। তাই তোমাকে এখানে নির্ণয় করতে হবে কীভাবে, দেখো 3% সমান 18 টাকা। কেন 3% সমান 18 টাকা বলেছে না, এখানে এই লাভের থেকে এই লাভ বেশি কত, 18, আর আগের থেকে কত টাকা বেশি, 18 টাকা বেশি। তাই তোমার কিন্তু 3% সমান 18 টাকা লিখতে হবে। তাহলে 1% সমান কত, 1% সমান 18/3 টাকা। আর 100% সমান কত, ঠিক আছে, 100% সমান 18/3 ইন্টু 100। ওকে, এবার এই 3 আর 18 কাটো 6 হবে, 6 আর 100 গুণ করলে 600 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গয়ের দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 7 দাগের প্রশ্নে। 7 দাগে যে প্রশ্নটা আছে দেখো, 7 দাগের প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন আছে দেখো, 7 দাগের প্রশ্ন। তো 7 দাগের প্রশ্ন দেখবো, তবে এই জায়গাটা যেটা আছে সেটা একটু মুছে নেবো। 7 দাগের প্রশ্ন আছে 24, 36 আর 60-এর গসাগু নির্ণয় করো। তো 24, 36, 60-এর গসাগু হবে 12, কারণ গসাগু করবে এখানে দেখো 12টায় 12 দুগুণে 24, 3 12 36 আর 5 12 60। এই যে নিচে 3 থাকছে, 2 থাকছে আর 5 থাকছে, 2 3 5-এর কিন্তু আর ভাঙা যায় না, তাই কিন্তু 12টা সবার মধ্যে থাকছে। তাই যেটা সবার মধ্যে থাকে সেটাই হয় গসাগু। তাই এর সঠিক উত্তর হবে 12। কয়ের দাগ হবে সঠিক উত্তর। আমরা 8 দাগের প্রশ্ন চলে যাব। এখানে 8 দাগের প্রশ্ন আছে দেখো, 725 মিটার লম্বায় একটি ট্রেন 48 সেকেন্ডে 335 মিটার লম্বায় একটি সুড়ঙ্গ অতিক্রম করে। ট্রেনটির গতি নির্ণয় করো। এরকম অঙ্ক তুমি কীভাবে নির্ণয় করবে, ট্রেনটির গতি তুমি নির্ণয় করবে কীভাবে, এস সমান সমান ডি/টি দ্বারা। ঠিক আছে, এস সমান সমান ডি/টি, এই সূত্রটা তোমরা মনে রাখবে। এস সমান সমান ডি/টি, ডি হচ্ছে দূরত্ব, টি হচ্ছে সময়, এস মানে গতিবেগ। আর সেই গতিবেগটা তোমাকে কিন্তু নির্ণয় করতে বলেছে। 725 মিটার লম্বা ট্রেন 48 সেকেন্ডে 235 মিটার সুড়ঙ্গ অতিক্রম করে। এখন তোমাকে প্রথমে মনে রাখতে হবে সুড়ঙ্গ অতিক্রম করা, ব্রিজ অতিক্রম করা, প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেই জিনিসের দৈর্ঘ্য। ওকে, তাহলে এখানে সুড়ঙ্গ আছে 235 আর 725 ট্রেন, তাহলে এই দুটো যোগ করো, তাহলে 7 আর 2 9, আর 25 আর 35 কত হয়, 25 আর 5 30, 60 হয়, তার 960 হয়। ঠিক আছে, তাই তুমি এখানে 960, ডি এর মান দেবে 960, তাহলে এস এর মান তোমার বার করতে হবে। তাহলে ডি এর মান হয়ে যাবে 960, আর টি এর মান কত, টি এর মান আছে কিন্তু 48 সেকেন্ড। ওকে, 48। এখন এটা বলেছে
এটা যেহেতু আমরা মিটার পার সেকেন্ড পাচ্ছি, তাহলে এটা কিমি পার ঘন্টায় প্রকাশ করতে হবে। কিমি পার ঘন্টায় প্রকাশ করতে গেলে কি হবে, তোমাকে ওপরে 18 দিতে হবে আর নিচে 5 দিতে হবে। মিটার পার সেকেন্ডে যদি মিটার পার সেকেন্ডকে যদি তুমি কিমি পার ঘন্টায় প্রকাশ করো, তাহলে নিচে নিচে 5 আর উপরে 18। আর যদি তুমি কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো, তাহলে তখন এটা উল্টে যাবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাই এখানে তোমার 18/5 দ্বারা গুণ করতে হবে। এবার তোমার এইটা আর এটা আমরা কাটবো। তো এখানে 5/18 90 করবো, 5×19 95 করবো, আর 5×10 করবো, অর্থাৎ 192। ঠিক আছে, এবার আমরা এটা দিয়ে এটা কাটবো। 6×8 = 48, 3×6 = 18, 6×8 = 48। ঠিক আছে, 3×6 = 18। এবারে 8 আর 192 কাটবো, 8×2 = 16, আর 3×10 = 19, 4×8 = 32, 24 হয়। আর 3 আর 24 গুণ করবো, তাহলে 72 হয়ে যাবে। তাহলে এর সঠিক উত্তর 72 কিমি পার ঘন্টা। একদম সহজ এসব অঙ্ক সমাধান করা যায়। আমরা পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন আছে 10-এর দাগের প্রশ্ন। এবার আমরা 10-এর দাগের এই অঙ্কটা দেখবো। একজন ব্যবসায়ী 5000 কেজি বাসমতি চাল আছে, সেই বাসমতি চালের কিছু অংশ 20% লাভে এবং বাকি অংশ 35% লাভে বিক্রি করে। আমার এতে তার সমগ্র লেনদেনে 29% লাভ হয়। যথাক্রমে 20% লাভ এবং 35% লাভে চালের বিক্রয় মূল্য কত তোমাকে নির্ণয় করতে হবে। এর পরিমাণটা কত সেটা নির্ণয় করতে হবে। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটি সঠিক হবে, তাই তুমি এটাকে কীভাবে ক্যালকুলেশন করবে। তুমি মনে করো 5000 কেজি চালের মধ্যে এক্স কেজি চাল 20% লাভে বিক্রি করেছে, তাহলে এক্স কেজি চাল 20% লাভ করলে 20% মানে কি 20/100। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 5×20 20 1 20 5×100 পাবো। তাহলে এক্স গুণ 1/5, তাহলে কত হবে x/5। তাহলে এক্স কেজি চালের দাম হচ্ছে x/5 টাকা। ওকে, এবারে বলেছে দেখো 35% লাভে বাকি চাল বিক্রি করেছে, তাহলে এই 5000 কেজির থেকে এক্স কেজি চাল আমরা নিয়ে নিয়েছি, তাহলে বাকিটা থাকে কত, 35% লাভে বিক্রি করেছে, তাহলে এর বিক্রয় মূল্য কত হবে। তাই আমরা এটাকে 35/100 দিয়ে গুণ করবো। সেখানে 35/100 মানে কি, এই 35% লাভ মানে কি 35/100, সেইখানে আমরা 5×7 = 35 করতে পারি, আর এখানে 5×20 করতে পারি, 7/20। তাহলে আমরা এটা 7/20 দ্বারা গুণ করে দেবো। গুণ করলে কত হবে, 7/20 দ্বারা গুণ করলে হয়ে যাবে কিন্তু এখানে 5×7 = 35, অর্থাৎ 35,000 বিয়োগ এখানে 7-এর সাথে এক্স গুণ করলে 7x। ওকে, বাই নিচে 20 হয়ে যাবে। এখন আমরা কি করব, এই যে আমরা এই এক্স কেজি চাল এই টাকায় বিক্রি করেছি, আর এই 5 এই 5000 বিয়োগ এক্স কেজি চাল কিন্তু আমরা এই টাকায় বিক্রি করেছি। তাই এই দুটো টাকার যোগফল, অর্থাৎ এই দুটো টাকা আমরা যোগ করে কত পাচ্ছি। তো লাভে লাভে যোগ করছি আমরা, দেখো এই দুটো টাকা যোগ করে কত পাচ্ছি, এই দুটো টাকা যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে x/5 যোগ এখানে আমরা 35,000 বিয়োগ 7x/20 পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। এইটা সমান সমান আমরা কত দেবো, আমরা এক্স ধরে করেছি তাই আমরা লাভ পেয়েছি এত, ওরা বলছে না আমরা 29% লাভ করেছি। তাহলে 5000-এর 29%, 5000 গুণ 29/100। ওকে, এবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো, এই দুটো শূন্য কেটে যাবে। এবারে আমরা কি করব, এখানে আমরা এটাকে গুণ করে দেবো। কীভাবে গুণ করবো দেখো, এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের 20 হয় লসাগু, ঠিক আছে। তো 20 হয় লসাগু, সেখানে আমরা 20 মানে এই 5-এর মধ্যে 20 4 বার যায়, সে 4-এর সাথে এক্স যোগ করলে 4x, এটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ। আশা করি তোমরা বুঝতে পারবে, তাই আমি কিন্তু এই লাইনটা করলাম না। এখানে আমরা 3500 থেকে যাই, সরি 35,000 থেকে যায়, -7x থেকে যায়। আর এখানে 20 লসাগু হয়, সেই 20টাকে কিন্তু আমরা এই 29 × 50-এর সাথে গুণ করবো দেবো। তাহলে 20 আর 50 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 1000, 1000-এর সঙ্গে 29 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 29,000। তাই এটা সমান সমান হয়ে যাবে 29,000। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু বজ্রগুণ হয়। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে -7x আর +4x বাদ দিলে কত হবে, -7x +4x বাদ দিলে থাকবে -3x। ওকে, তাহলে এই -3xটা এখানে দিলাম, আর এই যে 29,000টা এখানে দিলাম 29,000, আর এই +35,000 হয়েছে, ঠিক আছে, -35,000 হয়। এখান থেকে আমরা কি করব, এই যে 29,000 আর +29,000 -35,000 বাদ দিলে থাকবে -6,000। তাহলে আমরা এই যে -3x সমান বলতে পারি এই -6,000। ওকে, তাহলে এই এক্স এই মাইনাস কেটে দিলাম, তাহলে এক্স সমান কত বেরোলো, এক্স সমান থাকে কিন্তু এক্স সমান থাকে 6,000/3 সমান কিন্তু 2,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এক্স কেজি চাল, যে চালটা আমরা কিনেছিলাম সেটা কিন্তু যে চালটা আমরা 20% লাভে, এই যে আমি বলেছি 20% লাভে এক্স কেজি চাল, তাহলে এটা হবে 2,000 কেজি চাল এক্স 20% লাভে। ওকে, তাহলে 2,000 কেজি চাল 20% লাভে, তাহলে এখানে 2,000 আছে কোনটাই, দেখো এখানে কোনটাই আছে 2,000 কেজি, এই দেখো একটাই আছে, ঘয়ের দাগে আছে 2,000 কেজি 20% লাভে বিক্রি করেছে। বাকি থাকে কটা কেজি চাল, 35% লাভে বাকি চালটা বিক্রি করেছে। তাহলে 2,000 থেকে 5,000 থেকে 2,000 বাদ দিলে থাকে 3,000, দেখো এই 3,000 কেজি কিন্তু আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু
এই ঘয়ের দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে তাই দেখবো। তাই এই জায়গাটায় আমরা এটা মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে আমরা কিন্তু এই জায়গাটায় পরের অঙ্কটা করব। তো পরের যে অঙ্কটা আছে দেখো, এখানে বলছে 7.11 দাগের অঙ্ক আছে। যদি প্রতি কেজি 7.50 দামের চা 10.50 দামের চায়ের সাথে 2.1 অনুপাতে মেশানো হয়, তাহলে এর দাম কত হবে? মিশ্রিত চায়ের দাম কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে মনে করবো 2 কেজি চালের সঙ্গে 2 কেজি চায়ের সঙ্গে 1 কেজি চা মিশিয়েছে, তাহলে 7.5 টাকা কেজি দরে 2 কেজি চায়ের দাম হচ্ছে 15 টাকা। ওকে, আর 10 টাকা 50 পয়সা দামের যে চাটা আছে সেই চায়ের 1 কেজি দাম হচ্ছে এখানে 10 টাকা 50 পয়সা। তাহলে 15 আর 10 কত হয়? 25 টাকা 50 পয়সা। 25 টাকা 50। তাহলে এবারে 2 আর 1 3, 3 কেজি চায়ের গড় দাম কত আসছে? তাহলে এখানে আমার হয়ে যাবে 3 8 24 আর 1 দাও 25, 3 5 15, দেখো 8 টাকা 50 পয়সা। তাহলে সঠিক উত্তর হবে 8 টাকা 50 পয়সা। ক্ষয়ের দাগ হবে সঠিক উত্তর। এভাবে কিন্তু অঙ্ক সমাধান করা যায়। চলো 12 দাগের প্রশ্ন দেখব। 12 দাগের প্রশ্ন আছে 60 কিমি/ঘন্টা বেগে চলা একটি ট্রেন সকাল 7টায় এ স্টেশন ছেড়ে যায় এবং 84 কিমি বেগে চলা আরেকটি ট্রেন ছেড়ে যায় এ স্টেশন থেকে 9টা 30 মিনিটে একই দিকে। স্টেশন এ থেকে কত দূরত্বের পর দ্বিতীয় ট্রেন ভ্রমণে তারা কি একসাথে, মানে এখানে বলতে চাইছে যে মানে এ স্টেশন থেকে কত দূরত্বে তারা দুজনে একসঙ্গে মিলিত হবে, কত দূরত্বে মিলিত হবে এবং কটার সময় মিলিত হবে সেটা তোমাকে উত্তর চেয়েছে। তাই তুমি এটাকে কিভাবে সমাধান করবে? তুমি এটাকে কিন্তু খুব সহজে সমাধান করতে পারবে। সেটা কি? সেটা হচ্ছে দেখো এই জায়গাটায় গতিবেগের পার্থক্য কত? এখানে 60 আর এখানে 84 আছে, ঠিক আছে? গতিবেগের পার্থক্য আছে 24। তাহলে আমরা 84 থেকে আমরা 60 বিয়োগ করব, থাকবে 24। এটা কিন্তু পার্থক্য। হ্যাঁ, গতিবেগের পার্থক্য এত কিমি/ঘন্টা। এটা এই অঙ্কগুলো এইভাবে করতে হয়, ঠিক আছে? আর তোমার এখানে সময় যাচ্ছে কত? 7টা থেকে 9টা 30। 7টা থেকে 9টা 30 তার মানে 2.5 ঘন্টা সময় যাচ্ছে। এখানে তোমার সময় যাচ্ছে কত? সকাল 7টা থেকে 9টা 30, মোট 2.5 ঘন্টা সময় যাচ্ছে। 60 কিমি বেগের যে ট্রেনটা ছেড়েছিল প্রথমে 7টার সময়, সে 2.5 ঘন্টায় কতটা যাচ্ছে? সে 2.5 ঘন্টায় যাচ্ছে, কিন্তু 1 ঘন্টায় 60 কিমি গেলে 2.5 ঘন্টায় যায় কিন্তু 150 কিমি। ওকে, এখানে কিন্তু আর গুণ করলাম না আমরা, 60 গুণ 2 4 4 5 আর 2, এটা দিয়ে যদি গুণ করো মানে 2.5 ঘন্টা মানে 5 আর 2 ঘন্টা, এটা যদি গুণ করো তাহলে এখানে 3 দিনও 60 আর 150 কিমি হয়। এটা মুখে মুখে করা যায়, ঠিক আছে? তো তাহলে মোট দূরত্ব যাচ্ছে 150 কিমি। পার্থক্য আছে কত? 24 কিমি। ইন্টু সেই ট্রেনটা যখন ছাড়ছে তার গতিবেগ কত? 84। সরি, এখানে হ্যাঁ, এখানে 84। তাহলে এখানে আমরা দেবো কত? গুণ দ্বিতীয় ট্রেনের গতিবেগ, অর্থাৎ 84। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব, ঠিক আছে? তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 12 দ্বিগুণে 24 করতে পারবো, 7 বারং 84 করতে পারবো, আর 75 দিনও 150 করতে পারবো। সেইখানে 5 7 25, 5 7 3, 7 7 49, 3 52, ঠিক আছে? 525। তাহলে দেখো এখানে সঠিক উত্তর আছে 525। কোনটা? এটা আছে 693, 8টা 50, তারপরে 525, 6টা 50, তাই এখানে হবে 525 সঠিক উত্তর। আর এই সময়টা তোমার আর মানে আলাদা করে বার করতে হবে না, কারণ এখানে কিন্তু বলে দিয়েছে, এখানে কিন্তু সময় বলে দিয়েছে। এখানে কিন্তু তোমার দূরত্বটা ঠিক বেরিয়ে গিয়েছে, মানে কি সময়ও কিন্তু ঠিক হয়ে গেছে। তার মানে খয়ের দাগ এখানে সঠিক উত্তর। এখন তুমি যদি বলো স্যার এখানে সময়টা কীভাবে বার করবো, সেটাও তোমার বার করা যাবে খুব সহজে। এর জন্য তুমি ফোন করবে 85 39 82 506 এই নাম্বারে। যদি ফোন করো তাহলে ওখান থেকে কীভাবে সময় বার করতে পারবে সেটাও বলে দেবো। তবে এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। চলো আমরা চলে যাবো 13 দাগের প্রশ্নে। এবার আমরা 13 দাগের এই প্রশ্নটা দেখব। দেখো 13 দাগের যে প্রশ্নটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে। তবে তার আগে একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলো আমরা ইংরেজি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা ট্রান্সলেট করে বাংলায় করেছি। এখানে আবার 13 দাগের প্রশ্নটা দেখো ইংরেজিতেই আছে। এ হেমিস্ফেরিক্যাল বোল ইজ রেডিয়াস 7.7 সেমি। It is to be painted from inside as well as outside. Find the cost of painting the blow at a rate of ₹17 সেমি স্কোয়ার। অর্থাৎ তোমার এখানে এটা বাংলায় করলে হয় যে একটা অর্ধ বোল, তার মানে তুমি অ্যাকচুয়ালি বাটি মনে করো, এরকম অর্ধ বোল
কি করতে হবে, তোমার পেন্ট করতে হবে, যার কিন্তু ওই বাটি বা বোলের ব্যাসার্ধ কিন্তু 7.7 সেমি। এর উপর নিচে মানে দুই সাইড, ভিতরের সাইড এবং বাইরের সাইড দুটোই কি কিন্তু পেন্ট করতে হবে, মানে রং করতে হবে। এখানে খরচ হবে প্রতি 7 সেমি স্কোয়ার, অর্থাৎ প্রতি 7 বর্গ সেমি 17 টাকা হিসাবে। তাহলে ওই বাটিটা রং করতে তোমার কত খরচ পড়বে সেটাই কিন্তু তোমাকে উত্তর জানতে চেয়েছে। ওই বাটি বা অর্ধবোল এটা রং করতে তোমার কত খরচ হবে সেটাই কিন্তু জানতে চেয়েছে। তুমি এটাকে কিভাবে সহজে সমাধান করবে দেখো, একদম সহজে সমাধান করবে। 2 পাই, পাই মানে কত, 22/7, ওকে, 22/7 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, 7.7, 7.7 গুণ 7.7, ওকে। এবার এটাকে তুমি কি করবে, এটাকে তুমি এই যে 17 মানে 17 টাকা করে, প্রতি 7 সেমি 17 টাকা করে, তাই 7 সেমি স্কোয়ার মানে 7 বর্গ সেমির দাম যদি 17 টাকা হয়, 1 বর্গ সেমির দাম কত, 7 বর্গ সেমির দাম 17 টাকা, 1 বর্গ সেমির দাম 17/7 টাকা, তাই তুমি এখানে 17/7 দিয়ে গুণ করে দিলে, ঠিক আছে, 17/7, ওকে। এবারে তুমি কি করবে, এবার যেহেতু বাটিটা দুই সাইডের তাই তুমি এখানে 2 দিয়ে গুণ করে দেবে, ব্যাস তোমার রং করতে কত খরচ বেরিয়ে যাবে। তো এখান থেকে তুমি খুব সহজে এটাকে সমাধান করতে পারবে। এই 7 আর এটা কাটলে 1.1 হয়, আর এই 7 আর এটা কাটলে হয়ে যায় 1.1, আর এই যে 2 আছে, এই যে 2, এই 2, এবার এই 2 আর এই যে 22 আর এই যে 1.1, 1.1, 17 আর এই 2, এটা তুমি ওপরে যেগুলো আছে সবগুলো তোমাকে গুণ করতে হবে। গুণ করলে তোমার দাঁড়াবে কি, এই যে 1810.16, এটা কিন্তু তোমার উত্তর বেরোবে, ওকে। তো এখানে এর সঠিক উত্তর হবে এর দাগ, অর্থাৎ কয়ের দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখে কি আছে। পরের প্রশ্ন আছে দেখো, 14 দাগের প্রশ্ন, 25,000 এর উপর 5 বছরের জন্য 4% বার্ষিক সুদের হারে ধার করা সরল সুদের পরিমাণ নির্ণয় করো। তো এখানে তোমাকে সরল সুদের পরিমাণ নির্ণয় করতে হবে। এখানে বলছে সরল সুদ কত, মানে সুদের টাকাটা কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এখানে আছে কত, এখানে আছে কিন্তু 2500 টাকা, অর্থাৎ 2500 টাকা। 2500 টাকার সরল সুদ কত, এই দুটো গুণ করলে কত হয়, 4×5 = 20, তা 20/100 দিয়ে তুমি গুণ করো। তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 25 × 50, তার পিছনে একটা শূন্য, অর্থাৎ 500 টাকা। সরল সুদের পরিমাণ 500 টাকা। দেখো ঘয়ের দাগ হবে সঠিক উত্তর, ওকে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 15 দাগের প্রশ্নে। আমরা এবার 15 দাগের এই প্রশ্নটা দেখবো। একজন ব্যক্তি 8% সরল সুদের হারে একটি ব্যাংকে 2500 টাকা জমা করেছেন। 1000 টাকা তুলে নেন প্রথম বছরের শেষে, 1000 টাকা তুলে নেন। তাহলে এখানে 4 বছর পর তার ব্যালেন্স কত হবে, মানে সুদে আসলে কত দাঁড়াবে। তো যেহেতু 4 বছর পর ব্যালেন্স দেখাচ্ছে এবং 1 বছর পরে 1000 টাকা তুলে নিচ্ছে, তাহলে 1 বছরে 2500 টাকা সুদটা কত। তো 2500 টাকার 1 বছর সুদ 8% হারে হলে 8×25 200 টাকা। তা 200 টাকা, তাহলে সে কী করছে, 1 বছর পরে তার কিন্তু হচ্ছে মোট 2700 টাকা, 2700 টাকা। এখন যেহেতু 200 টাকা সুদ আছে, তাহলে 25 আর 200 2700 টাকা হচ্ছে। এখান থেকে সে কী করছে, সে এখান থেকে 1000 টাকা তুলে নিচ্ছে। তাহলে এখান থেকে 1000 টাকা তুমি বিয়োগ করো, তাহলে তোমার থাকে কত, 1700 টাকা। এই 1700 টাকা যখন হচ্ছে, তখন এই যে 1700 টাকা যখন হচ্ছে, তখন তার কত হচ্ছে, মানে সুদ কত হচ্ছে, 1700 টাকা 3 বছরের সুদ করতে হবে। 1 বছর 1000 টাকা তুলে নিয়েছি, আমরা বিয়োগ করে দিয়েছি, তাহলে 3 বছর থাকে। 3 বছরে 8% হারে হলে 3×8 = 24, তাহলে 24/100। এবার আমরা এটাকে কি করবো, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 4×7 = 28, 4×17 = 62, 8 হাতে 6, 17 × 34 আর 6 কত হবে, 4×17 = 62, 8 হাতে 6, 17 × 34 আর 6 40, 408। এদিকে তোমার কত ছিল, তোমার ছিল 1700 টাকা। তা 1700 টাকার সঙ্গে তুমি কি করবে, এই 408 টাকা যোগ করে দেবে। তাহলে কত হচ্ছে, 408 টাকা যোগ করলে তোমার হচ্ছে 8, এখানে 0, 4 এর সাথে 11, 1 হাতে 1, 1 আর 1 2, অর্থাৎ 2108 টাকা। দেখো দেখো 2108 টাকায়, দেখো ক্ষয়ের দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এভাবে কিন্তু 15 দাগের অঙ্ক সমাধান হয়ে যায়। এবার চলো আমরা চলে যাবো 16 দাগের প্রশ্নে। 16 দাগের প্রশ্ন আছে দেখো, 19 টাকায় একটি জিনিস বিক্রি করে একজন ব্যবসায়ী 20% লাভ করেন। তার বিক্রয় মূল্য কত বৃদ্ধি করা উচিত যাতে সে এখানে 40% লাভ করা যায়,
অর্থাৎ এটা হবে 40, এটা 80 না, 40% লাভ করা যায়। তাহলে তুমি এটাকে কিভাবে সহজে সমাধান করবে দেখো, প্রথমে তোমাকে এই 19 টাকাটা দিতে হবে। 20% লাভ করেছে, তার মানে 19 টাকা যদি বিক্রয় করা হয় তাহলে 20% লাভ হয়েছে। তো এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বার করবো। 20% লাভ মানে 100 টাকায় কিনলে 120 টাকায় বিক্রি হয়, তাহলে 120/100 হয়, সেটা আমরা উল্টে দেবো, ওপরে 100 দেবো আর নিচে দেবো 120। যখন ক্রয় মূল্য বার করবো তখন উল্টে দেবো। এবার বলছে কি যে কত বৃদ্ধি করা উচিত বিক্রয় মূল্য, যাতে 40% লাভ হয়। 40% লাভ করতে গেলে তাকে বিক্রি করতে হবে 100 টাকা ক্রয় করে 140 টাকায় বিক্রি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা 140/100 দিয়ে দেবো, দিয়ে এটাকে কাটাকুটি করব। এই 100 আর এই 100 কেটে যায়, এই 0 আর এই 0 কেটে যায়। এখানে আমরা 6 দিনও 12 করতে পারি, এখানে 7 দিনও 14 করতে পারি। 7 19 133 হয়, 133। আর এই যে 6টা নিচে চলে যায়, তাহলে এটা যদি আমরা কাটি তাহলে এখানে হয় 6 দিনও 12 আর 1 দাও 13, 6 দিনও 12, তারপরে দশমিক নিতে হবে 10 হবে, 6 একে 6 আর 4 দাও 10, তারপরে 6 6 6 36 মানে 40 হয়, সেখানে 6 6 36 বা 6 7 42 করলে হয়ে যাবে, তার মানে 22.17। এখন এই 22.17 টাকায় তোমাকে এটা কি করতে হবে, এটা বিক্রয় করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি করছিলে কত, 19 টাকায়, তা তোমার কত বৃদ্ধি করতে হবে, তো এখান থেকে 19টা বিয়োগ করতে হবে, করলে কত হবে, বিয়োগ করলে 3 টাকা 17। আশা করি তোমরা বুঝতে পারছো। তো 3 টাকা 17 একে এটা কিন্তু বিক্রয় করতে হবে, মানে বাড়াতে হবে। 40% লাভ করতে গেলে 3.17 টাকা ওই আগের মূল্যের সঙ্গে বৃদ্ধি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে বলছে কত বৃদ্ধি করা উচিত, তো এখানে 3.17 টাকা বৃদ্ধি করা উচিত। ক্ষয়ের দেখা হবে সঠিক উত্তর। এবার আমরা 17 দাগের এই প্রশ্নটা করব, যদি a প্লাস b এর 40% a মাইনাস b এর 28%-এর সমান হয় তাহলে a/b নির্ণয় করো। অঙ্কটা কিন্তু খুব সহজেই সমাধান করা যাবে। এটা কিভাবে করবে দেখো, এখানে তুমি a প্লাস b এর 4% মানে কি, a প্লাস b এর 4%, তার মানে a প্লাস b, এটাকে তুমি 4/100 দিয়ে গুণ করবে, এইটা সমান সমান a মাইনাস বি ইন্টু 28/100। এই 100 কেটে যাবে, আর এই 4 আর এই 28 কাটলে হয়ে যাবে 7। তাহলে এখানে আমার পড়ে থাকে কত, a প্লাস বি, আর সমান সমান এখানে থাকবে 7a মাইনাস 7b। ওকে, তাহলে আমরা এগুলো এক সাইডে নিয়ে আসবো, বিগুলো আর এক সাইডে নিয়ে যাবো। তা বাম ধারে আনলাম এগুলো, তাহলে এখানে এ হলো, এই এটা এই এ বসে গেল। এবার এখানে এই 7a আছে, এই 7a এই সাইডে আনবো, তাহলে হয়ে যাবে প্লাস 7a, হয়ে যাবে কিন্তু মাইনাস 7a। ওকে, তাহলে এখানে আমরা দেবো মাইনাস 7a, আর এখানে মাইনাস 7b আছে, এই প্লাস বিটা ওই সাইডে গেলে মাইনাস বি হয়ে যাবে। তাহলে এখানতে থাকবে কত, এ মাইনাস 7a মানে মাইনাস 6a হয়ে যাবে, মাইনাস 6a, আর এখানে হয়ে যাবে মাইনাস 8b। ওকে, তাহলে এইটা কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে a/b বলেছে, তাহলে আমার a/b সমান সমান কত হবে, এ সাইডে 8 এই যে 6 আছে, এই 6টা এখানে চলে যাবে, 8:6 কাটাকুটি করি, তাহলে 3 দিনও 6, 4 দিনও 8, অর্থাৎ a/b সমান সমান কত হচ্ছে, 4:3। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এর সঠিক উত্তর হবে 4:3, অর্থাৎ ক্ষয়ের দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 19 দাগের প্রশ্নে। এবার আমরা 18 দাগের এই প্রশ্নটা দেখব। এখানে যেহেতু ইংরেজি প্রশ্ন বাংলায় ট্রান্সলেট করে করা হয়েছে, তাই এখানে লেখাগুলো একটু কিন্তু প্রবলেম হচ্ছে। এখানে বলছে যে 20 জনের একটি দলের গড় ওজন হচ্ছে 58.5 কেজি, গড় ওজন 58.5 কেজি হিসাবে গণনা করা হয়েছিল। পরে দেখা যাচ্ছে যে একজন মহিলার ওজন 35 কেজি হিসাবে ধরা হয়েছে। ঠিক আছে, যার প্রকৃত ওজন ছিল কিন্তু 65 কেজি। 20 জনের দলের বর্তমান গড় ওজন কত, অর্থাৎ 65 কেজি যার ওজন, তার জায়গায় 35 কেজি ওজন ধরা হয়েছিল 65-র পরিবর্তে, তাই কিন্তু গড় ওজন ছিল 58.5 কেজি। এখন 20 জন ওই দলের গড় ওজন তোমাকে নির্ণয় করতে বলেছে। তা 20 জনের এখন ওজন কত, মানে 20 জনের মোট ওজন কত, 58.5 কেজি গড় ওজন হলে মোট ওজন হবে 58.5 ইন্টু 20। তাহলে এখানে আমরা কি করতে পারি, 2 দ্বারা 5 দুগুণ 10 শূন্য হাতে 1, 8 দুগুণ 16 আর 1 17, 7 হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11, 1170 কেজি কিন্তু মোট ওজন। ওকে, 20 জনের এই হিসেবে ধরলে। এখন এখানে যেহেতু বলছে 35 কেজি হিসেবে ধরা হয়েছিল, যার প্রকৃত ওজন ছিল 65 কেজি, কিন্তু এখানে কিন্তু 35 কেজি ধরা আছে, এই 1170 কেজির মধ্যে 35 কেজি ধরা আছে। তাহলে 65 থেকে 35 বাদ দেবো, সেটা কিন্তু আমরা ওর সাথে যোগ করব। 65 থেকে 35 বাদ দাও, তাহলে 5 5 শূন্য, 3 আর কত হলে 6, 3 হলে 6, 30। তাহলে তুমি এখানে 30টা যোগ করে দাও,
যোগ করে দিলে কত হবে? 0 7 আর 3 10 এর 0 হাতে 1, 1 আর 1 2, তার মানে 1200 হবে। মোট ওজন মানে 20 জনের মোট ওজন হবে বর্তমানে 20 জনের মোট ওজন হবে কিন্তু 1200। এখন এখানে বলছে 20 জনের দলের বর্তমান গড় ওজন কত, তাহলে গড় ওজন বার করতে গেলে তুমি 20 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে এই 0 কেটে যাবে, আর এখানে 60 হয়ে যাবে, 60 20 100, 60 60 দ্বিগুণে 120। আশা করি তোমরা বুঝতে পারবে, তাহলে এর গড় ওজন হয়ে যাবে কিন্তু 60 কেজি। গয়ের দেখাবে সঠিক উত্তর। এভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 19 দাগের প্রশ্নে চলে যাব। আমরা এবার 19 দাগের এই প্রশ্নটা দেখব। সুনীল, বাসিত, বিক্রম এবং কুলদীপ 3:7:8:13 অনুপাতে বেতন পান। যদি সুনীলের বেতনের মধ্যে পার্থক্য থাকে, যদি সুনীলের বেতনের মধ্যে পার্থক্য থাকে না, এখানে বলছে যদি সুনীল এবং রাশিদের বেতনের পার্থক্য 2000 টাকা হয়, তাহলে বিক্রম এবং কুলদীপের বেতনের পার্থক্য কত? যেহেতু এটা ইংরেজি প্রশ্ন, ট্রান্সলেট করে আমি বাংলায় এনেছি, তাই এখানে কিন্তু একটু লেখার প্রবলেম হচ্ছে। ওকে, তাহলে এখানে আমার বলছে সুনীল এবং রাশিদের বেতনের পার্থক্য কত? 2000 টাকা। তা সুনীলের রাশিদের অনুপাত কত? 3:7। তাহলে এদের পার্থক্য কত? 4। তাহলে আমি যদি এটা 3x ধরি, এটা যদি 7x ধরি, এটা যদি 8x ধরি, এটা যদি 13x ধরি, তাহলে এদের দুজনের পার্থক্য হয়ে যাবে কিন্তু 4x। ওকে, তাহলে এখানে 4x সমান সমান হয়ে যাচ্ছে 2000। তাহলে x সমান সমান আমরা পাচ্ছি কত? 500। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে x সমান সমান 500 হলে যার 8x অর্থাৎ বিক্রম কত হবে? বিক্রম হবে 5 8 40 অর্থাৎ 4000। বিক্রমের হবে 4000। আর এখানে কুলদীপের হবে কত? তাহলে 5 তেরম 65, 6500। তাহলে 6500 আর 4000 যদি তোমরা বিয়োগ করো তাহলে কত হবে? 2500। তাহলে এদের দুইজনের পার্থক্য কত? 2500, অর্থাৎ ঘর দেখাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 20 দাগের এই প্রশ্নটা দেখব। মনোপ্রীত ও তার গ্রাহকদের জন্য একটি সোয়েটার বিক্রির উপরে পরপর দুটি 12% এবং 8% ছাড় দিচ্ছেন। কোন উপলক্ষে? দীপাবলি উপলক্ষে। মনোপ্রীতের দেওয়া সমতুল্য একক শতাংশ ছাড় কত? দেখো, যেহেতু এটা ইংরেজি প্রশ্ন, তাই ট্রান্সলেট করে বাংলায় করেছি তোমাদের জন্য, তাই কিন্তু এখানে একটু প্রবলেম হচ্ছে লেখায়। ঠিক আছে, তাহলে প্রথমে মনোপ্রীত 12% ছাড় দিচ্ছে, তারপর 8% ছাড় দিচ্ছে, তাহলে 12 আর 8 20% ছাড় দিচ্ছে। বিয়োগ, এবার এই দুটো যোগ করলে, এবার বিয়োগ দিলে এই 12 গুণ 8টা ওপরে দিলে, ওকে, আর নিচে দিলে 100, ব্যাস। এবার তুমি কি করবে? এইটাকে তুমি 100 দিয়ে গুণ করো, তাহলে তোমার এটা পয়সায় পরিণত হলো। এই জায়গাতে যেটা আছে সেটা কিন্তু তোমার কি হলো? তুমি কিন্তু পয়সায় পরিণত হলো। তার মানে এই 100 এই 100 কেটে গেল, 8 12 96। ঠিক আছে, তাহলে 20 বিয়োগ 0.96 হয়ে গেল। তাহলে 20 মানে এখান থেকে তুমি কত টাকা ছাড় পাচ্ছ? তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কিন্তু 19 টাকা 4 পয়সা। ঠিক আছে, 19.04, 19.04% কিন্তু এর উত্তর হবে। ওকে, তাহলে এখানে সমতুল্য ছাড় কত হবে? 19.4। তো দেখো, এর সঠিক উত্তর কিন্তু 19.4, অর্থাৎ ক্ষয়ের দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। তো আজকে কিন্তু আমরা এই 20 দাগের প্রশ্ন দেখলাম। তো আজকে আমরা এই অঙ্ক প্রশ্নগুলো সমাধান করলাম, নিমেষেই অঙ্কগুলো সমাধান করে দিলাম। তোমরা অঙ্কের ক্লাসটা দেখতে থাকো। এরপরে যে রিজনিং আছে সেটাও কিন্তু আমি সমাধান করে দেবো। এই রিজনিংয়ের ক্লাস দেখতে অবশ্যই চ্যানেলটিকে নজর রাখো। ওকে, চলো আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।